স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নির্বাহী আদেশে টানা ৩ দিন বন্ধ থাকার পর খুলেছে অফিস আদালত। আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এ সময়ে রাজধানী পুরোপুরি চিরচেনা রূপে না ফিরলেও কর্মব্যস্ততা ছিল সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতে। আতঙ্কের মধ্যে সেনাবাহিনীর সরব উপস্থিতিতে স্বস্তি নিয়েই অফিসে এসেছেন বলে জানান সরকারি বেসরকারি কর্মকর্তারা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এখনো মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সাজোয়া যান নিয়ে তৎপরতা চালাতে দেখা গেছে তাদের। টানা ৩ দিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলায় নির্ধারিত সময়ের আগেই অনেকেই চলে আসেন কর্মস্থলে। নিরাপত্তা থাকলেও শঙ্কা ছিল অনেকের মনে। মোটামুটি ভালো, আমাদের মোটামুটি সেনাবাহিনী কর্মকর্তারা ছিল এখানে, দেখলাম অনেক গাড়ি রাস্তাঘাটে, কোনো প্রবলেম হয়নি, আশা করি ভালো। কোনো বিটি কাজ করে নাই, মোটামুটি ভালোভাবে আসছি, তো অনেকদিন পর অফিসে আসলাম, ভালো লাগতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুলে দেওয়া হয় একই দিনে। সচিবালয়ের সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। প্রবেশপথে দেখা যায় পুলিশের কড়াকড়িও। এ সময় আর্থিক লেনদেন সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। ভয় তো অবশ্যই কাজ করতেছে, আর ভোগান্তি তো অনেক ভোগান্তি করলাম, ভুক্তভোগী, কারণ রিক্সা পাই না, কোনো গাড়ি পাই না। আমার আসতে যে একটা সমস্যা হইলো, 1 টাকার ভাড়া এখন 2 টাকা দিয়ে আমাকে আসতে হইলো। স্বভাবতই আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। এখন আমরা মোটামুটি আসছি, এখন কাউন্টারে লাইনে আসছি, এখন আমরা তাদের সেবা নিচ্ছি আর কি। তবে এখন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু গ্রাহকের চাপ বেশি থাকতে পারে, এবং আমি সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছি যে অনেক গ্রাহক ইতিমধ্যে ব্যাংকের সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো আমাদের লোকজন বা আমাদের কর্মবাহিনী যারা আছেন তারা প্রস্তুত আছেন যে এই নির্ধারিত যে সময়সীমার মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমটা যদি মানুষকে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা করতে পারি সেই ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে, এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে, এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। আপাতত 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হলেও পর্যায়ক্রমে পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ছুটির শেষে প্রথম অফিস সবার জন্য একরকম হলেও ব্যতিক্রম ছিল আন্দোলনের আড়ালে সন্ত্রাসী হামলায় ভাঙচুর আর আগুনে পুড়ে যাওয়া অফিসগুলো। এমন কয়েকটি দপ্তর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাফিউদ্দিন আহমদ। নির্বাহী ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রতিটি অফিসে। সেই হিসাবে অফিসে উপস্থিত দপ্তর প্রধান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। তবে এক্ষেত্রে অন্যান্য কর্মকর্তাদের সাথে পার্থক্য রয়েছে এই কর্মকর্তাদের। কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতায় তছনছ মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হয়েছেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সবাই। তবে নিজ কক্ষে বসার মতো সুযোগ না থাকায় ভবনের নিচে চেয়ার টেবিল পেতে কোনো রকমে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। আমরা তো 5 তলায় ছিলাম, এখন আসছি, আজকে তো অফিস খুলছে, এখন স্যাররা বলতে পারবে কেমনি, আমরা তো ছাত্র নিষ্ঠা ভয়াবহ বিভীষিকাকারে অগ্নিকাণ্ডের। বনানীর সেতু ভবনের চিত্র আরো করুন। নাশকতাকারীদের হামলায় এই ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানকার কোনো ফ্লোর, এমনকি নিচতলায় বসার সাহস পাচ্ছেন না কেউ। তাই উন্মুক্ত কম্পাউন্ডে তাঁবু খাটিয়ে চলছে অফিস। সেতু সচিব সহ অন্যান্য কর্মকর্তা তাঁবুর নিচে বসে চালাচ্ছেন দাপ্তরিক কাজ। কর্মকর্তা কর্মচারীদের বহন করার পাশাপাশি নাগরিক সেবায় নিয়োজিত গাড়িগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমরা এই ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা যেতে পেরেছি, বাট উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো এখনো পুরোপুরি এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এই জন্য যে আগে নিশ্চিত করতে হবে যে ভবনটা উপরে যাওয়ার জন্য নিরাপদ কিনা। দেখুন, নির্বাহী ছুটি আজকে তো শেষ হয়েছে, আজকে তো অফিস শুরু হয়েছে। আমরা কিন্তু 18 তারিখে আগুন লাগার পর 19 তারিখ থেকে আমাদের যে জরুরি যোগাযোগ সেগুলো আমরা এখানে এসেই করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ভবনগুলো পরিদর্শন করেছেন পূর্ত সচিব।
জানালেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমাদের যতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন যে ত্রাণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এটা আসলে একটা নারকীয় ঘটনা। এই ধরনের মানে রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের ক্ষতি এটা অভাবনীয় এবং যারা করেছে তারা, আমি জানি না তারা কোন বিবেক বোধ থেকে এটা করেছে, কারণ এটি 17 কোটি মানুষের সম্পদ। সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিদিন এভাবেই অফিস চলমান রাখার সিদ্ধান্ত কর্মকর্তাদের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সাধারণ ছুটির পর খুলেছে তৈরি পোশাক কারখানা। একই সঙ্গে কারফিউ থাকলেও পোশাক খাতে সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা যাচ্ছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে বিজিএমইএ ও বিকেএবিএ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরপর আজ সকাল থেকে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ শিল্পাঞ্চল সমূহের পোশাক কারখানা খুলে দেওয়া হয়। কয়েকদিন বন্ধ থাকার পর শ্রমিক হাস্যজ্জ্বল মুখে কারখানায় যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানার নিরাপত্তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাশকতায় অংশ নেওয়া অপরাধীদের একে একে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারদের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটি সহিংস আন্দোলনে পরিণত করেছে বিএনপি জামায়াত। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতের বিপ্লব। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই সহিংসতা মোকাবিলা করেছে। সচিবালয়ে নিজ দপ্তরে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা আজকে প্রাণ ত্যাগ করেছেন তাদের ফ্যামিলি আসছেন, আমরা তাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের দেন, আমরা সেই মহান রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে মানে আমরা যতখানি আজকে যতখানি সম্ভব হচ্ছে আমরা সেগুলো আমরা প্রদান করছি। ভবিষ্যতে আমরা তাদের প্রতি নজর রাখব, তারা যেন তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায়। তিনি বলেন, বাংলা ভাই যে জঙ্গি উত্থান করেছিল, এই জামাত বিএনপি একই কাজ করছে। সবাইকে একসাথে এসব প্রতিহত করারও আহ্বান জানান মন্ত্রী। মামলা কিন্তু রুজি হচ্ছে, কারণ আপনারা দেখেছেন এদের ব্যাপকতাটা দেখেছেন। মানে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায় মানে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। মন্ত্রী বলেন, বাধ্য হয়েই কারফিউ জারি করা হয়েছে। আগামী 2-4 দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত পালিয়ে যাওয়া শতাধিক আসামি ইতোমধ্যে আত্মসমর্পণ করেছেন। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদী থেকে হৃদয় এস সরকারি প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে সহিংসতা চালায়। এর জেরে 19 জুলাই বিকেলে নরসিংদীর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় জঙ্গি একাধিক হত্যা মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সিরিয়াল কিলার সহ 826 জন আসামি পালিয়ে যায়। জেলখানার অনেক আগুন লাগিয়া মানে খুরাসর হয়ে গেছে। এখানে তারপর আরো শুনলাম ওই জায়গায় 2 জন মানুষও মারা গেছে।
নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মোহাম্মদ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাঙচুর লুটপাট করে মানুষ বাইক করে নিয়ে গেল। 1200 লোক ছিল, দেখলাম সব লুটপাট করে ভাঙিয়ে চুরে আগুন দিয়ে পুরো সালি বানিয়ে দিয়েছে। নরসিংদী পুলিশ সুপার বলেন, পলাতক আসামি ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মুঠোফোনে কথা বলেন। 10-12 হাজার আছে মানুষ, 10-12 হাজার। আচ্ছা, জি জি, তারপর আমরা কিছু করতে পারি নাই। যদি আমাদের সাথে বাদাবাদি করি আমাদেরকে সবাই মাইরে ভাবতে পারছে। জেলখানা থেকে 826 জন বন্দী ছিল, সেই বন্দীগুলিকে তারা নিয়ে আসে এবং সেখানে বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ থাকে, যার মধ্যে 85টি অত্যাধুনিক আধুনিক অস্ত্র, এবং এই গুলিগুলো নিয়ে এসে আমাদের এই এলাকায় তারা আক্রমণ করে। আমরা বিশেষ অভিযান পরিচালনা করে আমরা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নরসিংদীতে সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া কারাগার পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে একটি বিশেষ হেলিকপ্টারে তিনি নরসিংদী স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনাবাহিনী গাড়িতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রায় 20 মিনিট কারাগারে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। যাবার আগে জানিয়ে দিব বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত। কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনে স্বস্তি। 4-5 দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠের ধৈর্যের পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গি আটক, আত্মসমর্পণ করলেন 126 বন্দী। ঘটনাস্থল পরিদর্শনে সেনাপ্রধান। শেষ করব এশিয়ান নিউজ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।